ভিডিওটি তোমার সামনে আসছে, তার মানে তোমার টার্গেট আছে ঢাকা ইউনিভার্সিটি। এই ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন পূরণ করার জন্য আজকের ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখো। এমন কিছু ট্রিক নিয়ে কথা বলবো যে ট্রিকগুলো জানলে তোমার ঢাকা ইউনিভার্সিটির পথ। মুন্না ইংলিশ কর্নারে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব ঢাকা ইউনিভার্সিটি 2025 সালের খ ইউনিটের ইংলিশ কোশ্চেনটুকু। কথা না বাড়িয়ে কোশ্চেন দিয়ে শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখা যাক, দ্য সিনোনিম অফ ডেভিয়েট। আমাদের প্রথমে যে ওয়ার্ডের সিনোনিম বা অ্যান্টোনিম চাক না কেন, আমাদের প্রথম কাজ হচ্ছে ওই ওয়ার্ডটার অর্থ জানা, তাই কি না? তাহলে ডেভিয়েট মানে হচ্ছে মূল পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়া বা সরে যাওয়া, তাই কি না? পদচ্যুত হওয়া। এখন দেখো, এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর অর্থ জানা দরকার। কন্টিনিউ, কন্টিনিউ মানে কি? চলমান থাকা, তাই কি না? অল্টারনেট মানে কি? বলে না, অল্টারনেট করে নিও একটার পরে আরেকটা পালাক্রমে। পারফেক্ট মানে চলমান অর্থে ব্যবহৃত হয়। আর ডিগ্রেস, এই ডিগ্রেস শব্দের অর্থ হচ্ছে এই যে ডেভিয়েট মানে হচ্ছে যেটা, ডিগ্রেস মানেও সেটা। তার মানে মূল জিনিস থেকে সরে দাঁড়ানো, সরে যাওয়া। তাহলে সিনোনিম অফ ডেভিয়েট ইজ ডিগ্রেস। মনে থাকবে তো? এরপরে কোশ্চেনে আসা যাক। আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। তাহলে বলছে শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। তাহলে এখানে দেখো, আমরা যখন ফার্স্ট পেপার পড়ি ইন্টারমিডিয়েটে, তোমাদের যে টিচারেই পড়াক না কেন, অবশ্যই মেটাফোর জিনিসটা পড়ানো কথা। যেহেতু আমরা ড্রিমস নামে যে ইউনিটটা পড়ছিলাম, সেখানে ড্রিমস নামে পোয়েম ছিল, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড। এই লাইনটার মধ্যে মেটাফোর ছিল। কি ছিল? মেটাফোর। তাহলে কোনো জিনিসকে যখন আমরা তুলনা করি ডিরেক্টলি কোনো কিছুর সঙ্গে, সেটাকে আমরা মেটাফোর বলি। মেটাফোর আর সিমিলির মধ্যে একটু পার্থক্য আছে। মেটাফোর এবং সিমিলির মধ্যে পার্থক্য কোথায়? সিমিলিও তুলনা করা বোঝায়, মেটাফোরও তুলনা করা বোঝায়। কিন্তু পার্থক্য হচ্ছে সিমিলির মধ্যে আমরা অ্যাজ বা লাইক পাবো, কিন্তু মেটাফোরের মধ্যে অ্যাজ লাইক এগুলো আমরা পাবো না। তাহলে দেখো, শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড মানে সে ভালো হৃদয়ের লোক, এমনটা বুঝাইছে। তো এই যে তার হৃদয়টাকে কিসের? গোল্ডের সঙ্গে তুলনা করছে, একদম ডিরেক্টলি তুলনা করছে। দ্যাটস ওয়াই এটাকে মেটাফোর বলবো। আয়রনি মানে আয়রনি এটা না, পার্সনিফিকেশন আমরা জানি। একটা প্রাণহীন জিনিসকে ব্যক্তির সঙ্গে তুলনা করাকে পার্সনিফিকেশন বলে। আয়রনি মানে কটাক্ষ করা বোঝায়, হ্যাঁ, খারাপ কোনো কিছু প্রকাশ করা বোঝায়। তাহলে এখানে হবে না, এটা হবে আনসার মেটাফোর। পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। বসে হ্যাভ কোল্ড ফিট মিন্স, এই কোল্ড ফিট এটা একটা ইডিয়ম, মানে ইডিয়ম ফ্রেজ থেকে পুরোপুরি কোশ্চেনটা চলে আসছে। বলছে টু ফিল কোল্ড, এই কোল্ড ফিট মানে কি? আমাদের বুঝতে হবে টু কোল্ড ফিট বা কোল্ড ফিট মানে হচ্ছে নার্ভাস হয়ে যাওয়া, হঠাৎ করে ভয় পেয়ে যাওয়া। আমরা হঠাৎ করে আটকায় উঠে ভয় পেয়ে যাই, এটাকে বলা হয় কোল্ড ফিট। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি আনসার টু বিকাম নার্ভাস, টু বিকাম নার্ভাস। পরের কোশ্চেনে চলে যাওয়া যাক, 4 নম্বর কোশ্চেন। বলছে মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। পুরো সেন্টেন্সটা দেখো। বলছে মেনি পিপল, এখানে সাবজেক্টটা কে? মেনি পিপল, তাই কি না? তাহলে আমরা যদি সেন্টেন্সটা পুরোটাই দেখি, তাহলে আমরা ব্যবহার করতে পারি মেনি পিপল। এখানে একটা গ্যাপ আছে, ওখানে আরেকটা গ্যাপ আছে, দুই জায়গায় আমাদের ভার্ব দরকার, তাই কি না? তাহলে বলছে মেনি পিপল, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মেনি পিপল ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইস, এই হুইসটা কাকে বোঝাচ্ছে? ফেক নিউজকে। তাহলে এবার আমরা অর্থ দেই। মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ আইডেন্টিফাইড। ভাই, এই ফেক নিউজ কি নিজে আইডেন্টিফাই করবে? অবশ্যই এটা পেসিভে আছে। কিসে আছে? পেসিভ ফর্মে। এই জন্য আমরা এখানে আইডেন্টিফাইড ব্যবহার করতে পারবো না, মানে পেসিভ জিনিসে পেসিভ ফর্মে ব্যবহার করতে হবে। দেখো, মেনি পিপল আর স্প্রেডিং ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ আইডেন্টিফাইড, এই জায়গায় সমস্যা আছে, এই কারণে এটাও হবে না। আমরা যদি এটা ব্যবহার করি, দেখো মেনি পিপল স্প্রেড, ছড়িয়ে দিচ্ছে ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে ভুয়া সংবাদ ছড়িয়ে দিচ্ছে, হুইচ ক্যান বি আইডেন্টিফাইড,
যেটা কি হইতে পারে, চিহ্নিত হইতে পারে, শনাক্ত হইতে পারে বাই চেকিং কেয়ারফুলি, সতর্কভাবে চেক করার মাধ্যমে দ্য সোর্স, উৎসটা, অফ ইনফরমেশন, তথ্যের উৎসটা, তাই কি না? তাহলে আনসার, যেহেতু আমরা এই ফেক নিউজকে কি করব, চেক করব, তাহলে সাবজেক্ট কে এখানে উইজ, অর্থাৎ ফেক নিউজকে বোঝাচ্ছে যেটা নিজে চেক করতে পারবে না, অর্থাৎ পেসিভে আছে। এই জন্য পেসিভ ফর্মের জন্য একমাত্র অপশন এটাই কারেক্ট। তাহলে আনসার হবে কি সি। আশা করি সবাই বুঝতে পারছো। পরের কোশ্চেনে আসি। বলছে সার্টেন serious disease can be successfully treated dash detected in an initial stage। তাহলে এই যে দেখো সার্টেন সিরিয়াস ডিজিজ, এটা পুরোটাই সাবজেক্ট অংশ, ক্যান বি ভার্ব অংশ, সাকসেসফুলি অ্যাডভার্ব অংশ, আর ট্রিটেড কি, এটা হচ্ছে V3, তাই না? ডিটেক্টেড এটা হচ্ছে কি, আমরা দেখতেছি এটা ভার্ব, ইন অ্যান ইনিশিয়াল স্টেজ এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই কি না? আমাদের তাহলে দরকার কি এখানে, মূলত ডিজিজ, তাহলে এখানে দে ব্যবহার করা যেত, একটা সাবজেক্ট ব্যবহার করা যেত। তাহলে এখানে আমাদের দরকার একটা কনজাংশনের। কনজাংশনটা কি, ইফ আছে, লেস্ট আছে, আমরা জানি লেস্ট যদি থাকে, লেস্টের পরের গঠন হয় কি, সাবজেক্ট প্লাস শুড অথবা মাইড হয়। এখানে যেহেতু গ্যাপের পরে শুড এবং মাইড কিছুই দেওয়া নাই, তাহলে শুড হওয়ার কোনো চান্স নেই। আনলেস মানে যদি না, নেগেটিভ অর্থ বোঝাচ্ছে। দেখো এখানে বলছে কিছু মারাত্মক, নির্দিষ্ট মারাত্মক রোগসমূহ সফলভাবে ট্রিটমেন্ট করা যেতে পারে, সেবা দেওয়া যেতে পারে, যদি সেগুলো প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে। তাহলে যদি অর্থে আমরা অবশ্যই কি ব্যবহার করব, ইফ। আনলেস মানে যদি না, তাহলে এটা তো হওয়ার কোনো পসিবিলিটি নেই। আর ওয়েদার মানে কি না অর্থে ব্যবহৃত হয়। আমরা পরের কোশ্চেনে আসি। 6 নম্বর কোশ্চেন বলছে আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং বাট আই ক্যান গেট থ্রু। আই ক্যান গেট থ্রু। তাহলে এই সেন্টেন্সে কি বসাইতে বলছে সেটাই আমাদের করণীয় বিষয়। বলছে আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং। অল মর্নিং মানে কি, পুরা সকাল, চলমান বোঝাচ্ছে, তাই কি না? তাহলে চলমান বোঝাচ্ছে, অর্থাৎ বর্তমানের সেন্টেন্সে আছে, দ্যাটস ওয়াই এখানে আমরা ক্যান্ড আছে, প্রেজেন্ট টেন্সে আছে, ট্রাইড বসানোর কোনো চান্স নেই। উড বি ট্রাইং এটাও হবে না, ভবিষ্যতের সম্ভাবনা বোঝাচ্ছে। এখন দেখো আমি হ্যাড বিন ট্রাইং কেন বসাইতে পারবো না, কারণ সেন্টেন্সটা অল মর্নিং আছে, প্রেজেন্ট টেন্সে আছে, এই কারণে পাস্ট টেন্সের কোনো পসিবিলিটি নেই। তাহলে আনসার কোনটা হবে, অবশ্যই হ্যাভ বিন ট্রাইং। তাহলে আই হ্যাভ বিন ট্রাইং টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং। বুঝছো বিষয়? এরপরে কোশ্চেনে আসা যাক, 7 নম্বর কোশ্চেন। এবার 7 নম্বর কোশ্চেন আমরা দেখি। বলছে দ্যাটস দ্য হাসেল এন্ড বাসেল অফ দ্য সিটি, মানে কি, এই হট্টগোল ঝুট ঝামেলার সিটির মধ্যে, শহরের মধ্যে, শহরের ভেতরে শি হ্যাজ ফাউন্ড আ পিসফুল পার্ক টু টেক রেস্ট, মানে রেস্ট নেওয়ার জন্য একটা শান্তিপূর্ণ, বিশ্রাম নেওয়ার জন্য একটা শান্তিপূর্ণ পার্ক খুঁজে পেয়েছে। তাহলে আমরা জানি এই অলদো এটা একটা কনজাংশন, সিন্স একটা কনজাংশন। দেখো এই কনজাংশন গুলো কি করে, দুইটা ক্লোজকে যুক্ত করে। আমরা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করি, দ্য হাসেল অ্যান্ড বাসেল অফ দ্য সিটি, এটা পুরোটা একটা ফ্রেজ, এখানে কোনো ভার্ব নাই, তার মানে ক্লোজ নাই। তাহলে যেহেতু কোনো ক্লোজ নাই, এ কারণে এই দুটা জিনিস কখনো ব্যবহার করতে পারবো না, কারণ এই দুটা ব্যবহার করতে গেলে দুইটা ক্লোজ লাগবে। নেভারথিলেস মানে কি, তবুও, নেভারথিলেস হওয়ার কোনো পসিবিলিটি নেই। এমিডস মানে মধ্যখানে, এমিডস মানে কি, মধ্যখানে। তার মানে এই হট্টগোল বা শোরগোলপূর্ণ শহরের মাঝখানে সে একটা শান্তিপূর্ণ পার্ক খুঁজে পেয়েছিল বিশ্রাম নেওয়ার জন্য। তাহলে মাঝখানে অর্থে আমরা প্রিপোজিশন ব্যবহার করি এমিডস। পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড, যদি রানা বন্দি না হতো। তাহলে দেখো এটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার, জিরো কন্ডিশন, তারপরে কি ফার্স্ট কন্ডিশন, দেন সেকেন্ড কন্ডিশন এন্ড থার্ড কন্ডিশন। আমরা জানি ইফের পর প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট, চিরন্তন সত্য বোঝায়, এটা জিরো কন্ডিশনে পড়ে। ইফের পর পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা ক্যান অথবা উইল হয়,
ফার্স্ট কন্ডিশনে পড়ে, ইফের পর পাস্ট ইনডিফিনিট, পরেরটা উড কুড হয় সেকেন্ড কন্ডিশনে পড়ে, ইফের পর পাস্ট পারফেক্ট, পরেরটা উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভি3 হয়, এটা থার্ড কন্ডিশন। অর্থাৎ থার্ড কন্ডিশনের গঠন কি, ইফের পর যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে অবভিয়াসলি পরের সেন্টেন্সের গঠন হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভি3। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? দেখো তো এই গঠনে আছে কিনা, সাবজেক্ট আছে, হ্যাড আছে, ভি3 আছে, তাই না? ভি3 আছে। যেহেতু তোমরা বলতে পারো ভাই এখানে বিন কোথা থেকে আসলো, বিন আসছে মূলত এটা পেসিভে আছে, সে তো নিজে বন্দি হয় নাই, তাকে বন্দি করা হয়েছে, এই জন্য পেসিভ। পারফেক্ট টেন্সকে পেসিভ করতে গেলে বিন লাগে। তাহলে ইফের পর পাস্ট পারফেক্ট, পরেরটার গঠন অবশ্যই উড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভি3 যুক্ত অপশনটাই হবে। কোথায় আছে উড হ্যাভ, নাই এখানে, নাই এখানে, নাই এখানে, তাহলে আনসার কোনটা, বি। আশা করি সবাই খুব সহজেই কোশ্চেনটা বুঝতে পারছো। পরের কোশ্চেনে আসি। দেখো, যাদের ঢাকা ইউনিভার্সিটি টার্গেট আমি তাদের জন্য একটু কথা বলি। তোমরা শুরু থেকে ফার্স্ট পেপারটা ভালো করে পড়ো, ফার্স্ট পেপারের যে ওয়ার্ড মিনিং গুলো আছে এগুলো ভালো করে দেখো, এর সিনোনিম অ্যান্টোনিম গুলো দেখো, এবং তোমরা গ্রামাটিক্যাল পার্ট নিয়ে খুবই বেশি ভয় পাওয়ার কোনো কারণ নাই। যা শুধু ভোকাবুলারি পার্টের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ইডিয়ম ফ্রেজ, এই জিনিসগুলো বারবার দেখো। আর সিনোনিম অ্যান্টোনিম বিল্ড আপ করার জন্য তোমাদের ফার্স্ট পেপারটাই যথেষ্ট। তো এইগুলো যদি ভালো করে দেখো, ইনশাল্লাহ ফার্স্ট ঢাকা ভার্সিটির পথযাত্রা তোমাদের জন্য সহজ হবে। আবার কোশ্চেনে চলে যাওয়া যাক। Many people are increasingly interested in sustainable living, which has sparked a dash in eco-friendly product. দেখো, এখানে ডিক্লাইন মানে কমে যাওয়া, ক্যাটাস্ট্রফি মানে ধ্বংস হওয়া বা দুর্যোগ অর্থে ব্যবহৃত হয়, ধ্বংস অর্থে ব্যবহৃত হয়, আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং বোঝা অর্থে ব্যবহৃত হয়, এটা হওয়ার কোনো পসিবিলিটি নেই। এখানে কি বলছে, মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড, বাংলা কি দাঁড়াচ্ছে, অনেক লোকজন খুবই কি হয়, আগ্রহী, অনেক লোকজনেই খুবই আগ্রহী। কিসের ক্ষেত্রে আগ্রহী বলছে, বলছে মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড, অনেক লোকজনেই ব্যাপকভাবে আগ্রহী, ইন সাস্টেইনেবল, সাস্টেইনেবল মানে কি, যেটা টেকসই, টেকসই আবাসস্থলে বা বাস করার ক্ষেত্রে টেকসই ভাবে, হুইচ হ্যাজ স্পার্কড, যেটা ছড়িয়ে পড়েছে, যেটা ছড়িয়ে পড়েছে, কিসের ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে দেখো, আমি যদি বলি ডেক্লাইন, ডেক্লাইন মানে কি, কমে যাওয়া, ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, তাহলে এটা ইন স্পার্ক আ সার্চ, স্পার্ক আ সার্চ, সার্চ মানে কি, বৃদ্ধি পাওয়া, এটাই হবে আনসার, বৃদ্ধি পাওয়া, যেটা বৃদ্ধি পেয়েছে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের মধ্যে। বুঝাইতে পারছি বিষয়? এখানে আনসার হবে সার্চ। তাহলে এবার আমরা 10 নম্বর কোশ্চেনে যাই। 10 নম্বর কোশ্চেন দেখো কোথা থেকে আসছে। দ্য অ্যান্টোনিম অফ রেগোরাস, এই রেগোরাসের মানে হচ্ছে কঠিন, রেগোরাসের মানে কি, কঠিন। ঠিক আছে, রেগোরাসের মানে কঠিন। তো আমি যেটা কথা বলতে চাচ্ছিলাম যে সিনোনিম অ্যান্টোনিম খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা ভয় দূর করার জন্য তোমাদের একটাই করণীয়, ফার্স্ট পেপার ভালো করে পড়ো, ফার্স্ট পেপার প্রত্যেকটা ওয়ার্ড পড়ো, তার সিনোনিম অ্যান্টোনিম পড়ো। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, দ্য অ্যান্টোনিম অফ রেগোরাস, রেগোরাস মানে কি, কঠিন, অ্যান্টোনিম চাইছে চ্যালেঞ্জিং, সিনোনিম চাইলে চ্যালেঞ্জিং আমরা ব্যবহার করতে পারি, চ্যালেঞ্জিং মানে কি, ঝুঁকিপূর্ণ, কঠিন। ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল মানে কি, নমনীয়, সহজ, নরম। এরপরে র্যাভেনাস, র্যাভেনাস মানে হচ্ছে অতি ক্ষুধার্ত, অতি ক্ষুধার্ত, 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 ক্ষুধার্ত অর্থে ব্যবহৃত হয়, ক্ষুধার্ত। এরপরে ডমিনেটিং মানে কি, কর্তৃত্ববাদী, ডমিনেটিং ক্যারেক্টার, কর্তৃত্ববাদী চরিত্র। ঠিক আছে, তাহলে আমরা আনসার পাচ্ছি ফ্লেক্সিবল মানে কি, নমনীয়, কঠিন, নমনীয়। আমরা পরের কোশ্চেনে চলে যাই। মিট মি দ্যাট দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার, আমি প্রিপোজিশনের ক্লাসে দেখবা যে স্পষ্টভাবে বলে দিছি যে নির্দিষ্ট ছোট স্থানগুলোর পূর্বে অ্যাড বসে, যেমন স্টেশন, স্টেডিয়াম, স্কুল, কলেজ, হ্যাঁ, এগুলোর পূর্বে আমরা কি বসাবো, রিসিপশন, অফিস, এগুলোর পূর্বে আমরা অ্যাড বসাবো, তাহলে আনসার কি হবে, অ্যাড। পরের কোশ্চেনে আসি। দ্যাটস আই এম মাইনর, আই ক্যান নট ড্রাইভ ইট ইয়েট, বলছে যেহেতু আমি ছোট আমি কি করতে পারবো না, এটা চালাইতে পারবো না, দুই দিকে দুইটা ক্লোজ,
দেখো এই দুই ক্লোজকে যুক্ত করার জন্য আমাদের কনজাংশন দরকার। দেখো কোনটা কনজাংশন আছে, এটা কনজাংশন না, এটা কনজাংশন না, তাহলে কনজাংশন আছে একটাই এবং কারণ বোঝাচ্ছে যেহেতু আমি ছোট আমি এখনো চালাইতে পারবো না। বুঝছো বিষয়? তাহলে আনসার হবে সিন্স। পরের কোশ্চেন দেখো, কিছু কিছু কোশ্চেন না একদম বেসিক থেকে আছে, তোমার বেসিক যদি জানা থাকে যে এই দুটা ক্লোজকে যুক্ত করা দরকার, আমাদের কনজাংশন দরকার, এখানে অন্য কোনো ওয়ার্ড হইতে পারে না, তাহলে এই জিনিসটা যদি অন্তত জানা থাকে এই কোশ্চেনটা ইজিলি সলভ করা সম্ভব। পরের কোশ্চেন দেখো, দ্য ফায়ার ফাইটার ওয়ার্কড ফর 5 hours টু ড্যাশ দ্য ব্লেজ। এই যে দেখো এখানে বলছে পুট অফ, পুট অন মানে পরিধান করা, জানো পুট অফ মানে কি পরিধান করা, পুট আউট মানে নিভানো, আর পুট ইন মানে কি ভিতরে ঢুকানো, ভিতরে ঢুকানো অর্থে ব্যবহৃত হয়, ভিতরে ঢুকানো অর্থে পুট ইন ব্যবহৃত হয়। তার এই পুট আপ মানে কি পিছনে ঠেলে দেওয়া, পিছনে ঠেলে দেওয়া অর্থে ব্যবহৃত হয়, ঠেলে দেওয়া অর্থে ব্যবহৃত হয়। তাহলে দেখো তো এখানে পুট আউট দ্য ব্লেজ, এই যে ব্লেজ ফ্লেম, তারপরে ফায়ার, এগুলো নিবানো অর্থে আমরা কি ব্যবহার করব, পুট আউট। মনে থাকবে তো পুট আউট, এটা গ্রুপ ভার্ব থেকে আসছে। গ্রুপ ভার্ব খুবই ইম্পর্টেন্ট জায়গা, পড়ে ফেলবা, যত তাড়াতাড়ি পড়বা ততই ঢাকা ভার্সিটির দিকে অগ্রসর হবা, মনে রাখবা। He went to the hospital after dash on the head with a bottle. তাহলে কি বলছে দেখো, বলছে সে হসপিটালে চলে গেল আফটার অন দ্য হেড, অন দ্য হেড উইথ আ বোতল, বোতলের আঘাত খেয়ে, তাই কিনা এমনটাই বুঝাইছে। তাহলে দেখো রিসিভ আ হিট, রিসিভ মানে কি গ্রহণ করছে, তার মানে আঘাত গ্রহণ করছে। দেখো আফটার একটা প্রিপোজিশন, এরপরে অবশ্যই ভার্ব যদি বসাও আইএনজি লাগবে, এখানে আইএনজি নাই, তার মানে এটা কি বুঝায়, বুঝাক হবে না। এবার দেখো হিট আছে, তাহলে এটা হবে না, তাহলে হিটিং আছে, বিং হিট আছে, দুইটার মধ্যে যে কোনো একটা হবে, কারণ আফটার প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, তাই কিনা। এখন দেখো আমি যদি হিটিং বসাই, প্রবলেম কোথায়, আমি যদি বলি হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার হিটিং অন দ্য হেড উইথ আ বোতল, তার মানে বুঝাচ্ছে সে বোতল দিয়ে মাথার মধ্যে বাড়ি দেওয়ার পর কি করছে, হসপিটালে গেছে, তার মানে নিজের মাথায় নিজে বাড়ি দিছে, তাই কিনা। আর আমি যদি বিং হিট বলি, তার মানে সে বোতল দিয়ে মাথার মধ্যে বাড়ি খাওয়ার পর হসপিটালে গিয়েছিল, তার মানে আনসার হবে এটা। বুঝাইতে পারছি? পরের কোশ্চেনে আসি, বলছে চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। এই যে যেগুলো আছে অ্যাপ্রিহেনশন, ট্রাঙ্কুইলিটি, ডুপ্লিসিটি, এগুলো সবগুলো কারেক্ট। এখানে ভুল হচ্ছে এক্সপ্লেনেশন বলতে কোনো ওয়ার্ডে নাই ভাই, এখানে আইটা যদি না থাকতো তাহলে হয়তো কি এক্সপ্লানেশন, এটা কারেক্ট। বুঝাইতে পারছি? মানে স্পেলিং থেকেও কোশ্চেন আসে। তোমরা যারা ঢাকা ভার্সিটির প্রস্তুতি নিতে চাচ্ছ তাদের জন্য শুভকামনা রইল। তোমরা এখন যারা 26 ব্যাচ 27 ব্যাচ আছো, তোমাদের এখন থেকে খুব ভালো করে পড়া উচিত। বিশেষ করে ইংলিশ ফার্স্ট পেপারটা জোর দিয়ে পড়বা, সেখান থেকে সিনোনিম অ্যান্টোনিম গুলো খুব ভালো করে পড়বা, রেগুলার ভিডিওগুলো দেখো, তোমাদের ইনশাআল্লাহ ঢাকা ভার্সিটির পথ অনেক সহজ হয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।